যে কোনো সময় ইরানে হামলা চালাবে ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি ফাঁদে পা না দিতে ট্রাম্পের প্রতি জারিফের আহ্বান। আকাশ ও জলসীমা লঙ্ঘন নিয়ে মুখোমুখি কাতার বাহরাইন। ভারতীয় কোয়াডকপ্টার ভূপাতিত করার দাবি পাকিস্তানের। পশ্চিমবঙ্গে এসে ফুরফুরা দরবারে বৈঠক করলেন ওয়াইসি। ফিলিস্তিনিরাই আরাফাতকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে বললেন সুহা আরাফাত। বাইডেনের বিজয়কে উল্টে দিতে ট্রাম্প সমর্থকদের শেষ চেষ্টা। এবং ফিলিস্তিনি কুদস নিউজ নেটওয়ার্কের অ্যাকাউন্ট মুছে দিয়েছে টিকটক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শেষ কর্মদিবসগুলোতে যে কোনো সময় ইরানের উপর বেপরোয়া সামরিক আক্রমণ করে বসতে পারে এমন আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। জেনারেল কাসেম সোলেমানি হত্যার প্রথম বর্ষে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় এমন আশঙ্কা করছেন তারা। গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের উপসাগরের উপর দিয়ে 3বার B-52 বোমারু বিমান উড়িয়েছে। সর্বশেষ গত বুধবার তারা উপসাগরে এই বিমান ওড়ায়। ট্রাম্প প্রশাসন এটাকে 3রা জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় নিহত সোলাইমানির মৃত্যুবার্ষিকীর দিন ইরানকে প্রতিশোধ নেওয়া থেকে বিরত রাখার কৌশল হিসেবে বর্ণনা করেছে। তবে হোয়াইট হাউসে আর 1 মাসেরও কম সময়ের জন্য থাকা ট্রাম্প ইরানের উপর হামলা করার জন্য তার মধ্যপ্রাচ্যের প্রধান মিত্র ইসরায়েল ও সৌদি আরবের পক্ষ থেকে চাপে রয়েছে। নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ও অঞ্চল অধ্যয়ন সেন্টারের পরিচালক ড্যানি পোস্টের একথা জানিয়েছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বিশেষজ্ঞ পোস্টেল জানান, যুদ্ধ শেষে পটে ট্রাম্প অত্যন্ত আহত ও খুব কোণঠাসা একজন প্রাণী হয়ে গেছেন। মাত্র কয়েক সপ্তাহ আছে তার হাতে, আর আমরা জানি যে তিনি চরম খামখেয়ালি আচরণ করতে পারেন। যে কোনো সময় তার চরম খামখেয়ালিপনা ও চরম বেপরোয়া আক্রোশের বহিঃপ্রকাশ ঘটতে পারে। শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, ইরাক থেকে নতুন গোয়েন্দারা জানিয়েছে মিথ্যা প্রোপাগান্ডা করে বিদায়ী ট্রাম্পের চোখে ধুলো দিয়ে ইসরায়েলি এজেন্ট ও উস্কানিদাতারা আমেরিকানদের বিরুদ্ধে আক্রমণের ছক কষছে। তার দাবি সপক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। টুইটারে ট্রাম্পকে সতর্ক করে জারিফ বলেন, ফাঁদে পড়ার আগে সতর্ক হন, যে কোনো স্ফুলিঙ্গ পাল্টা আগুন ধরিয়ে দিতে পারে। বিশেষ করে আপনারা সব সময়ের কাছের বন্ধুর বিরুদ্ধে এই সপ্তাহের শুরুতে ইরানের যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল সোলাইমানি হত্যার প্রথম বর্ষের পূর্বে পরিস্থিতিতে উত্তপ্ত না করতে। বৃহস্পতিবার জারিফ বলেন, ইরাক থেকে গোয়েন্দারা যুদ্ধের অজুহাত বাড়ানোর ষড়যন্ত্রের ব্যাপারে ইঙ্গিত দিয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী টুইটারে বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে এটি সরাসরি ও প্রত্যক্ষভাবে তার জনগণ, নিরাপত্তা ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ স্বার্থগুলোকে রক্ষা করবে। একই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো একটি চিঠিতে ইরান ওয়াশিংটনের সামরিক হটকারী অভিযানের নিন্দা জানিয়েছে। ইরাকে মার্কিন বাহিনীর উপর হামলার মাধ্যমে যুদ্ধের উস্কানি দেওয়ায় ইসরায়েলি ষড়যন্ত্রের ফাঁদে পা না দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। শনিবার ইরানি শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রথম বর্ষে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তবে এ নিয়ে দখলদার ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপির খবরে এমন তথ্য মিলেছে। ইরাকে মার্কিন স্থাপনায় ইরান সমর্থিত মিলিশিয়ারা নিয়মিত হামলা চালিয়ে আসছে বলে অভিযোগ করে আসছে ওয়াশিংটন। তবে এসব হামলার জন্য এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। জাভেদ জারিফ বলেন, ইরাক থেকে পাওয়া নতুন গোয়েন্দা তথ্য বলছে ইসরায়েলি এজেন্ট উস্কানিদাতারা আমেরিকানদের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র করছে, আর সেই ভুয়া অজুহাতে ট্রাম্পকে দিয়ে ইরানে হামলার চেষ্টা করা হচ্ছে। বাহরাইনের সামরিক নৌযান কাতারের জলসীমা লঙ্ঘন করেছে বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ উত্থাপন করেছে কাতার। 25 নভেম্বর বাহরাইনের একাধিক সামরিক নৌযান জলসীমা লঙ্ঘন করে কাতারের সার্বভৌম অংশে প্রবেশ করে। আল জাজিরা জানিয়েছে, জাতিসংঘে অভিযোগে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যাতে বাহরাইন এ ধরনের জলসীমা লঙ্ঘন না করে তা নিশ্চিত করতে নিরাপত্তা পরিষদকে আহ্বান জানায় কাতার। 1 জানুয়ারি জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট এবং দক্ষিণ আফ্রিকার স্থায়ী প্রতিনিধি জেরি ম্যাটজেলার কাছে বাহরাইনের বিরুদ্ধে অভিযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত কাতারের স্থায়ী প্রতিনিধি শেখ আলী আহমেদ বিন সাইফ আল থানি। অভিযোগে বাহরাইনের বিপজ্জনক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে কাতার। এতে বলা হয়, অনুমতি ছাড়া বাহরাইনের সামরিক যান নিজেদের সমুদ্র অঞ্চলে প্রবেশে কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি হুমকি। জলসীমা ছাড়াও বাহরাইন গত 9 ডিসেম্বর কাতারের আকাশসীমা লঙ্ঘনের কাছাকাছি চলে আসে। এটি আন্তর্জাতিক আইনের প্রতি বাহরাইনের প্রতিশ্রুতি লঙ্ঘন। কাতার জাতিসংঘকে জানায়, বাহরাইন এমন পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যাতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার বিঘ্ন ঘটে, উত্তেজনা তৈরি করতে পারে এবং এর মধ্য দিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা হুমকির মুখে পড়বে। নিরাপত্তা পরিষদকে দেওয়া বার্তায় 2001 সালে আন্তর্জাতিক আদালতে 2 দেশের মধ্যকার সমুদ্র সীমা ও ভূখণ্ডগত প্রশ্নের রুলিংয়ের বিষয়টি রেফারেন্স দেয় কাতার।
দোহা সেই রুলিং মেনে চলছে এবং আঞ্চলিক সীমান্তে নিজেদের অধিকার ভোগ করছে জানিয়ে প্রতিপক্ষকেও এটি মেনে চলার আহ্বান জানান। এছাড়া জাতিসংঘ সনদের অনুচ্ছেদ 34 ও 35 উল্লেখ করে সে মোতাবেক বাহরাইনের সীমানা লঙ্ঘন রোধ বন্ধের ব্যবস্থা নিতে বলা হয়। কাতার ভালো প্রতিবেশী হিসাবে আচরণ করে বলেও বিশ্ব সংস্থাকে মনে করিয়ে দেয় কাতারি প্রতিনিধি। ভারতীয় একটি কোয়াডকপ্টার ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। শনিবার বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তে আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তান ভূখণ্ডে আসলে সেটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, প্রকৃত সীমান্ত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে কোয়াডকপ্টারটি পাকিস্তানের 500 মিটার অভ্যন্তরে ঢুকে পড়লে ভূপাতিত করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, গত 3 দিনে কোয়াডকপ্টার ভূপাতিত করার এটি দ্বিতীয় ঘটনা ছিল। ইসলামাবাদ দাবি করছে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পর গত বছরে 16টি কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়েছে। মুসলিম অধ্যুষিত জম্মু কাশ্মীর ভারত এবং পাকিস্তান উভয় দেশের নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু দুই দেশে এই অঞ্চলটি নিজেদের বলে দাবি করে আসছে। তবে কিছু অংশ চীনের দখলে রয়েছে। 1947 সালে দেশ ভাগের পর কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে 1947 এবং 1965 এবং 1971 সালে 3টি বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে ফুরফুরা দরবারে হাজির হয়েছেন অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। রোববার সকালে ফুরফুরা শরীফে পৌঁছে পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন তিনি। ফুরফুরা দরবারে পৌঁছানোর পর আসাদুদ্দিনকে স্বাগত জানান আব্বাস সিদ্দিকী। এরপর একান্ত বৈঠকে বসেন দুজন। সেই বৈঠকের ছবিও টুইট করেছে ওয়াইসি। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে সেখানে আলোচনা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি বিহার রাজ্যে বিধানসভার ভোটের ফলাফলে উদীয়মান মুসলিম নেতা আসাদুদ্দিন ওয়াইসির দল মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন এককভাবে 5টি আসনে জয়লাভ করে। তারপরেই মিম প্রধান জানিয়েছেন, পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে মিম। তবে এর মধ্যে রাজ্যে মিমের সংগঠনের একটা বড় অংশ তৃণমূলে যোগদান করেছে। তৃণমূলের দাবি, রাজ্যে মুসলিম ভোট কাটতে মিমকে আমদানি করছে বিজেপি। বিজেপির পাল্টা দাবি, নিজেদের ক্ষমতাতেই জিতবেন তারা। সিপিএমের দাবি, পশ্চিমবঙ্গের বিভাজনের রাজনীতির নোংরা খেলা শুরু করেছে তৃণমূল ও বিজেপি, তারই ফল মিমের আমদানি। বিহারের নির্বাচনে অভাবিত সাফল্য পাওয়ার পর আসাদুদ্দিন ওয়াইসির বিরুদ্ধে আবার বিজেপিকে সুবিধা করে দেওয়ার অভিযোগ তোলা হচ্ছে। কংগ্রেসের নেতারা সরাসরি বলছেন, ওয়াইসির দল মুসলিম ভোট কেটেছে বলেই বিজেপি ভোট বিহারে আবার ক্ষমতায় আসতে পারল। বছর প্রায় 93 বছরের পুরনো রাজনৈতিক দল মজলিসে ইত্তেহাদুল মুসলিমের প্রভাব মাত্র কয়েক বছর আগেও হায়দ্রাবাদ শহরের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল। 3 তালাক রদ করার বিরোধিতা থেকে শুরু করে বাবরি মসজিদ ভাঙার ইস্যু বা নাগরিকত্ব আইন নিয়ে ওয়াইসি যেভাবে সরব হয়েছেন, তাতে ভারতীয় মুসলিম সমাজে একটা বড় অংশ তাতে সে দেশের মুসলিমদের নতুন নেতার ভূমিকায় দেখতে শুরু করেছেন। ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের নেতা ইয়াসিন আরাফাতের স্ত্রী সুহা আরাফাত বলেছেন, ইয়াসিন আরাফাতকে ইসরায়েলিরা নয়, বরং ফিলিস্তিনিরাই বিষ প্রয়োগ করে হত্যা করেছে। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আখরোনেতের কাছে এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। সাক্ষাৎকারে সুহা আরাফাত ইয়াসিন আরাফাতকে ইসরায়েলকে দায় মুক্তি দিয়ে বলেন, সবাই বিশ্বাস করে ইসরায়েলি অপরাধী, কিন্তু আমি এই অভিযোগ করিনি। আমি সব সময় বলে আসছি, ইসরায়েলের কথা বলা খুবই সহজ, কিন্তু আমার মনে হয় না ইসরায়েলিরা আরাফাতকে হত্যা করেছে। আল আকসা ইন্তিফাদা নামে পরিচিত ফিলিস্তিনের দ্বিতীয় ইন্তিফাদাকে ভুল পদক্ষেপ হিসেবে বর্ণনা করে সুহা আরাফাত বলেন, দ্বিতীয় ইন্তিফাদায় জড়িয়ে পড়ার মাধ্যমে আরাফাত সন্ত্রাসের পথে এগিয়ে যান। সাক্ষাৎকারে সুহা আরাফাত জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের হত্যাকাণ্ডে আরাফাত দুঃখ পেয়েছিলেন। তিনি বলেন, ইয়াসির আইজ্যাক রবিনের হত্যায় প্রকৃত শোকার্ত গভীরভাবে দুঃখিত ছিলেন, কিন্তু তিনি শ্যারনের বিরুদ্ধে ঘৃণায় পূর্ণ ছিলেন। 1993 সালে আরাফাত ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করে। চুক্তি অনুসারে ঐতিহাসিক ফিলিস্তিনের 78 ভাগ ভূমি নিয়ে স্বাধীন ফিলিস্তিনি গঠনের কথা রয়েছে। 2004 সালে নভেম্বরে 75 বছর বয়সে এক ফরাসি হাসপাতালে ইয়াসিন আরাফাত ইন্তেকাল করেন। তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হয় বিষ প্রয়োগের কারণে আরাফাতের মৃত্যু হয়েছে। 1990 সালে 61 বছর বয়সী ইয়াসিন আরাফাতের সাথে 27 বছর বয়সে বিয়ে হওয়ার আগে সুহা আরাফাত 3 বছর তার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। রোমান ক্যাথলিক খ্রিস্টান হিসেবে বেড়ে ওঠা সুহা এই সময় ইসলাম গ্রহণ করেন। ফিলিস্তিনিরা বিভিন্ন সময়ে সুহা আরাফাতের বিরুদ্ধে ফিলিস্তিন বিরোধী ভূমিকার অভিযোগ করে আসছেন। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনী নাটকের শেষ অংশে কি আর কিছু চমক বাকি আছে? 3 নভেম্বর নির্বাচনে জো বাইডেনের বিজয় কি এখনও উল্টে দেওয়া সম্ভব? অন্তত কিছু রিপাবলিকান সিনেটর এখনও তেমনটাই আশা করছেন। প্রেসিডেন্ট ট্রাম্পও তার মিত্র কিছু রিপাবলিকান সিনেটরের একটি গোষ্ঠী পরিকল্পনা ঘোষণা করেছেন যে তারা সিনেট নেতৃবৃন্দের বিরুদ্ধে বিদ্রোহ করবেন এবং জো বাইডেনের বিজয়ে আনুষ্ঠানিক প্রত্যয়ন আটকে দেওয়ার চেষ্টা করবেন। তারা সেই চেষ্টা করবেন বুধবার, যখন মার্কিন কংগ্রেসের 2 পক্ষ প্রতিনিধি পরিষদ ও সিনেট এক যৌথ অধিবেশনে বসবে এবং প্রতিটি অঙ্গরাজ্যের
ইতিমধ্যেই প্রত্যয়ন করা ইলেকট্রাল কলেজ ভোটগুলো আনুষ্ঠানিকভাবে গণনা করে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। ডেমোক্র্যাট জো বাইডেন 306টি ইলেকট্রাল ভোট পেয়েছেন আর ট্রাম্প পেয়েছেন 232টি। তাই বেশ বড় ব্যবধানেই বাইডেনের পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত হয়ে গেছে। কিন্তু 3রা নভেম্বর সেই নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে রিপাবলিকান টেড ক্রুজের নেতৃত্বে 11 জন সিনেটর কিছু অঙ্গরাজ্যের ফলাফল চ্যালেঞ্জ করছেন। যদিও ভোট জালিয়াতির এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি, আদালতে তোলা প্রায় সব অভিযোগই বিচারকরা খারিজ করে দিয়েছেন। সবশেষ খবর, এই উদ্যোগকে ইতিমধ্যেই অভিনন্দন জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তবে বিশ্লেষকরা বলছেন নির্বাচনের ফল উল্টে দেওয়ার এই চেষ্টা প্রায় সুনিশ্চিতভাবেই ব্যর্থ হবে। তাদের কথা, বুধবারের অধিবেশনে ভাইস প্রেসিডেন্টের ভূমিকা আনুষ্ঠানিকতা পালনের বেশি কিছু নয়। কিন্তু মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এক রিপোর্টে বলছে প্রেসিডেন্ট ট্রাম্পকে তার কিছু মিত্র বুঝিয়েছে যে ভাইস প্রেসিডেন্টের হাতে নির্বাচনের ফল উল্টে দেওয়ার ক্ষমতা আছে এবং তিনি চাইলে জো বাইডেনের ইলেক্টরদের প্রত্যাখ্যান করতে পারেন। ট্রাম্পের অনেক ভক্তই এখনও তার নির্বাচনী পরাজয়ের কথা বিশ্বাস করেন না। এসব পদক্ষেপ এর মধ্যে রিপাবলিকান পার্টিতে বিভক্তি সৃষ্টি করেছে। সিনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল এর মধ্যেই মিস্টার বাইডেনকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং তার সহযোগীদের আহ্বান জানিয়েছেন যেন তারা নির্বাচনের ফল চ্যালেঞ্জ না করেন। কিন্তু টেড ক্রুজের গোষ্ঠীর সিনেটররা বলছেন চ্যালেঞ্জ তারা করবেনই। ভোট জালিয়াতির দাবিগুলো তদন্তের জন্য 10 দিনের এক জরুরি অডিট করার দাবি করবেন তারা। ট্রাম্প বলছেন সামনে আরও অনেক কিছু আসছে। ইসরায়েলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে কোনো প্রকার নোটিশ ছাড়াই ফিলিস্তিনের জনপ্রিয় এক সংবাদ প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট মুছে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক। ফিলিস্তিনের নিউজ প্ল্যাটফর্ম কুদস নিউজ নেটওয়ার্ক QNN তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোতে ফিলিস্তিনের বিভিন্ন নিউজ প্রকাশ করে থাকা যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অ্যাকাউন্ট মুছে যাওয়ার পূর্বে টিকটকে তাদের প্রায় 1200 ভিডিও ছিল। QNN-এর পরিচালক আহমদ জারার অভিযোগ করেছেন টিকটক দখলদারদের সাথে জোটবদ্ধ হয়েছে। টুইটারে একটি পোস্টে তিনি বলেন ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার সমালোচনা করায় 2021 সালের প্রথম দিনেই কুদস নেটওয়ার্কের অ্যাকাউন্টটি মুছে দিয়েছে টিকটক। এক বিবৃতিতে অ্যাকাউন্টটির পরিচালক হামজা আল শোবাকি জানান তারা ইসরায়েলি দখলদারিত্ব আরব দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকের সাম্প্রতিক প্রক্রিয়ার বিরুদ্ধে নিয়মিত পোস্ট করছিল। ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকের এই প্রক্রিয়া ক্ষুব্ধ ফিলিস্তিনিরা। ফিলিস্তিনি এই প্ল্যাটফর্মটি এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাধার সম্মুখীন হয়েছিল। ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রচারণার কারণে তারা ইসরায়েলের টার্গেটে পরিণত হয়েছে। ফিলিস্তিনি দুষ্কানি ও বিদ্বেষমূলক বক্তব্য দমনের অজুহাতে ইসরায়েলি সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোর সাথে সুর মিলিয়ে কয়েক বছর ধরে ফিলিস্তিনিদের অ্যাকাউন্টগুলো নিষ্ক্রিয় করে যাচ্ছিল ও মুছে দিচ্ছিল ফেসবুক, টুইটার ও হোয়াটসঅ্যাপ সহ মার্কিন অ্যাপসগুলো। অভিযোগ QNN-এর। 2019 সালে জাতীয় নিরাপত্তা ও শান্তির বিরুদ্ধে হুমকি হিসেবে চিহ্নিত করে ফিলিস্তিনের কর্তৃপক্ষ 60টি প্ল্যাটফর্মের তালিকা দিয়ে টুইটার থেকে QNN-এর 3টি অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়। কিছুদিন পূর্বে মিডল ইস্ট আইকে যারা বলেছিলেন প্রতিষ্ঠানটির স্টাফরা ইসরায়েল ও PA কর্তৃক নিয়মিত হয়রানির শিকার হয়েছেন। ফিলিস্তিনি গোষ্ঠী সাদা সোশ্যালের সাম্প্রতিক এক প্রতিবেদন জানায় ফেসবুক ব্যবহারকারী সার্চ অপশনে ফিলিস্তিন ও আরব পেজগুলোকে 50% কম দেখায়। তাদের মতে সমালোচনামূলক পোস্টের কারণে সার্চ অপশনে তাদের পেজগুলোকে ইচ্ছাকৃতভাবে কমিয়ে দিয়েছে ফেসবুক।